হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আগের ক্লাসে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের ফান্ডামেন্টাল বিষয় অর্থাৎ চার্জের ধারণা এবং কুলম্বের সূত্র সংক্রান্ত বিষয়গুলো জেনেছিলাম। আজকে পূর্বের ক্লাসের কিছুটা অংশ এবং ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে আমরা ধারণা লাভ করব। তাহলে আগের ক্লাসের কিছু অংশ একটু দেখে নেওয়া যাক। আগের দিন আমরা বলেছিলাম যে যদি দুটো চার্জ Q1 এবং Q2কে আর একটা সেপারেশন দেওয়া হয় তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল কুলম্বীয় আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হবে 1/4πε0 Q1 Q2/r² r ক্যাপ। এখন এক্ষেত্রে আমরা দুটো চার্জকে বিচ্ছিন্ন আধান ধরেছিলাম, যেটা Q1 এবং Q2, এরা বিন্দু আধান ছিল। কিন্তু বাস্তব রিয়েল সিচুয়েশনে আমরা এরকমভাবে বিন্দু আধান পাই না, বরং আমরা আধানটিকে কোনো একটা বস্তুর মধ্যে বণ্টিত অবস্থায় পেয়ে থাকি। এই আধান বণ্টনকে আমরা নিরবিচ্ছিন্ন আধান বণ্টন বলি বা কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন বলি। এই কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনকে আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। যেমন পরিবাহী তারের ক্ষেত্রে আমরা বলতে পারি আধানটি তার দৈর্ঘ্য বরাবর বণ্টিত আছে এবং এই জাতীয় ডিস্ট্রিবিউশনকে আমরা বলি লাইন চার্জ ডিস্ট্রিবিউশন বা আধানের রৈখিক বণ্টন। আবার কোনো একটা ধাতব পাতের মধ্যে আধানকে বণ্টিত করে দিলে আধানটি তার ক্ষেত্রফল বরাবর বণ্টিত হয়, একে আমরা বলবো সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। কোনো ঘন বস্তুকে যদি আমরা আহিত করি সেক্ষেত্রে আধানটি তার আয়তন বরাবর বণ্টিত হয়, এক্ষেত্রে আমরা বলবো ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন বা আয়তন আধান বণ্টন। এবার এই নিরবিচ্ছিন্ন আধান বণ্টনের জন্য আমাদের কুলম্বের সূত্রটি কেমনভাবে লেখা হয় সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আসছি রৈখিক আধান বণ্টন বা লাইন চার্জ। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটা কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমরা এক্স, ওয়াই এবং জেড অ্যাক্সিস দেখিয়েছি এবং একটা পরিবাহী নেওয়া হয়েছে যার দৈর্ঘ্য হলো এল। কন্ডাক্টরের লেন্থটা আমাদের এল। এখন এই এল লেন্থের মধ্যে আমরা মোট কিউ চার্জ দিয়েছি। তাহলে এই টোটাল এল লেন্থের পরিবাহীর জন্য যদি আমরা একটা Q0 আধানকে তার থেকে আট ডিস্টেন্স সেপারেট করে রেখে দেই তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল কুলম্বীয় আকর্ষণ বা বিকর্ষণ বলটা কীরকম হবে, এটা ক্যালকুলেট করতে গেলে আমাকে সর্বপ্রথম পরিবাহীর উপর একটা ক্ষুদ্র অংশ ডিএল এঁকে নিতে হবে এবং ধরে নিতে হবে এই ডিএলের মধ্যে আমাদের চার্জের পরিমাণ আছে ডিকিউ। তাহলে একক দৈর্ঘ্যের চার্জের পরিমাণটাকে আমরা যদি ল্যামডা বলি, এই ল্যামডাকে বলা হবে লাইন চার্জ ডেনসিটি, যার ভ্যালু আমাদের কত হবে, যার ভ্যালুটা আমাদের হবে dQ/dL, বা ল্যামডাকে আমরা বলতে পারি Q/L, অর্থাৎ একক দৈর্ঘ্যে কতটা আধান রয়েছে। এখন এদের মধ্যে ক্রিয়াশীল কুলম্বীয় আকর্ষণ বা বিকর্ষণ বল দেখতে গেলে আমরা ধরে নিলাম এই ডিএল অংশের পজিশন ভেক্টর সেটা হলো আমাদের আর প্রাইম এবং এই Q0 বা টেস্ট চার্জের আমাদের পজিশন ভেক্টর হলো R0 এবং এই ডিএল থেকে Q0 ডিস্টেন্স হলো আমাদের আর। তাহলে ভেক্টর ফর্মুলা থেকে আমরা পাচ্ছি আর প্রাইম সমান সমান আর প্লাস R0, সরি একটু ভুল লেখা হলো, ভেক্টর ফর্মুলা থেকে আমরা পাচ্ছি আর প্রাইম প্লাস আর ইকুয়াল টু R0, আর প্রাইম প্লাস আর ইকুয়াল টু R0। তাহলে আমাদের আর এর ভ্যালুটা কত আসছে, আর এর ভ্যালু আসছে R0 মাইনাস আর প্রাইম। তাহলে এই ডিকিউ ক্ষুদ্র আধানের জন্য Q0 আধানের মধ্যে যদি আমাদের ক্রিয়াশীল কুলম্বীয় বলটা ডিএফসি হয় তাহলে ডিএফসির ভ্যালুটা আমাদের কত হচ্ছে,
1/4πε0 dq into q0 divided by r0 minus r prime তার হোল কিউব ইন্টু r0 মাইনাস r ভেক্টর। এখন এটা তো আমাদের ডিএল এর ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য ক্রিয়াশীল কুলম্বীয় আকর্ষণ বল, কিন্তু আমরা যদি পরিবাহীর মোট কিউ চার্জের জন্য বের করতে যাই তাহলে আমাদের এই ডিকিউ চার্জের উপর ইন্টিগ্রেশন করতে হবে, অর্থাৎ টোটাল কিউ আধানের জন্য আমাদের ফোর্সের মানটা বের করতে হবে। এবার আমরা জানি ডিকিউ ইকুয়াল টু কি, ডিকিউ ইকুয়াল টু আমাদের ল্যামডা ডিএল, তাহলে আমরা ডিকিউর মানটা বসিয়ে দিচ্ছি। 1/4πε0 ডিকিউ হবে আমাদের ল্যামডা ডিএল কিউ0 ডিভাইডেড বাই r0 মাইনাস r প্রাইম r0 মাইনাস r প্রাইম ভেক্টর। এখন কন্ডাক্টরের টোটাল লেন্থের জন্য আমরা যে ফোর্সটা পাবো সেটা আমাদের এই ডিএল এর উপর ইন্টিগ্রেশন করলে বেরিয়ে আসবে। তাহলে সেটা আমরা পাচ্ছি এফসি ইকুয়াল টু 1/4πε0 কিউ0 কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, ল্যামডা ডিএল r0 মাইনাস r প্রাইম ডিভাইডেড বাই r0 মাইনাস r প্রাইম তার হোল কিউব। এটা আমরা পেলাম। একইভাবে আমরা সারফেস চার্জের জন্য বের করতে পারি। সারফেস চার্জের জন্য যদি বের করতে হয় তাহলে লাইন চার্জে যেমন আমরা একটা ক্ষুদ্র অংশ ডিএল ধরেছিলাম, সেক্ষেত্রে আমরা এই এস সারফেসের উপরেও একটা ক্ষুদ্র সারফেস ডিএস কল্পনা করে নেব এবং ধরে নেব এই ডিএস এর মধ্যে আধানের পরিমাণ আছে ডিকিউ। আর আগের মতোই আমরা সারফেস চার্জ ডেন্সিটিকে ডিফাইন করব ডিকিউ বাই ডিএস, মানে একক ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণ আধান আছে সেটা। এবার একইভাবে যদি ক্যালকুলেশন করা হয় এবং ধরে নিলাম এই ডিএস এর পজিশন ভেক্টরটা আমাদের আর প্রাইম, কিউ0 পজিশন ভেক্টর আমাদের r0, আর ডিএস টু কিউ0 ডিস্টেন্সটা যদি আমাদের r ধরা হয় তাহলে ক্যালকুলেশন করলে আমরা কুলম্বীয় আকর্ষণ বলের মানটা পাবো এফসি ইকুয়াল টু q0/4πε0 সারফেস ইন্টিগ্রেশন সিগমা ডিএস r0 মাইনাস r প্রাইম ডিভাইডেড বাই মড r0 মাইনাস r প্রাইম তার কিউব। একইভাবে আমরা ভলিউম চার্জের জন্য ভলিউম চার্জের ক্ষেত্রেও বের করতে পারি। এক্ষেত্রে আমরা ঘনবস্তুর আয়তনকে ভি ধরে নেব এবং এর ভিতরে একটা ক্ষুদ্র আয়তন ডিভি ধরে নেব এই ডিভির যে পজিশন ভেক্টর আছে এটা হলো আমার আর প্রাইম, আর এখানে কিউ0 আধান আছে যার পজিশন ভেক্টর হলো আমাদের r0, আর ডিভি টু কিউ0 ডিস্টেন্সটাকে যদি আমরা r বলি এবং রোকে যদি আমি ভলিউম চার্জ ডেন্সিটি বলি, এটা হবে আমাদের ডিভির মধ্যে যে আধান আছে ডিকিউ বাই ডিভি, মানে একক আয়তনের আধান। তাহলে এ থেকে আমরা কি পাবো, ডিকিউটা পাবো হচ্ছে আমরা রো ডিভি। আর একইভাবে যদি ক্যালকুলেট করি তাহলে ভলিউম চার্জ, টোটাল ভলিউম চার্জের জন্য আমরা কুলম্ব ফোর্সের যে ভ্যালুটা পাবো এফসি ইকুয়াল টু দ্যাট ইজ আওয়ার q0/4πε0 ভলিউম ইন্টিগ্রাল রো ডিভি ডিভাইডেড বাই r0 মাইনাস r প্রাইম তার কিউব ইন্টু r0 মাইনাস r প্রাইম ভেক্টর। এইবার আমরা ইলেকট্রিক ফিল্ড সংক্রান্ত ধারণাগুলো দেখব। ইলেকট্রিক ফিল্ড বলতে কি বোঝায়, যে যদি কোনো একটা স্থানে আমরা একটা আধানকে রেখে দেই তাহলে এই আধানটি তার চারিধারে যতটা এলাকা জুড়ে তার প্রভাব বিস্তার করে, মানে যেই এলাকার মধ্যে অন্য একটা আধানকে নিয়ে আসলে সেই আধানটি কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে, তাকে আগের আধানটির আমরা তড়িৎ ক্ষেত্র বলছি। মানে একটা আধান যদি এরকম আমরা কিউ রেখে দেই তাহলে এই কিউ আধান তার চারিধারে একটা এরিয়া অবধি তার নিজের প্রভাব বিস্তার করে।
এবং এই এরিয়ার আওতায় যদি আমরা অন্য কোনো একটা আধানকে নিয়ে আসি তাহলে সেই আধানটা এই কিউ আধান দ্বারা প্রভাবিত হবে। তাহলে যতটা এলাকা জুড়ে এই কিউ আধানটা তার প্রভাব বিস্তার করছে তাকে আমরা বলবো এই কিউ আধানের তড়িৎ ক্ষেত্র। এখন একটা কনসেপ্ট আসে যেটাকে আমরা বলি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কাকে বলে? যদি কোনো একটা আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা আমরা একক ধনাত্মক আধানকে নিয়ে আসি, মানে এখানে যদি এটা আমাদের কিউ চার্জ ছিল, এখানে যদি আমরা একটা 1 কুলম্ব চার্জ নিয়ে আসি, তাহলে এই একক ধনাত্মক আধানটি তড়িৎ ক্ষেত্র দ্বারা যে বল অনুভব করবে বা এই একক ধনাত্মক আধানের উপর যে কুলম্বীয় আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে তাকে আমরা বলবো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে এটাকে যদি আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা করি তাহলে কিভাবে ব্যাখ্যা করব? যদি তড়িৎ ক্ষেত্রে মানে কিউ আধানের তড়িৎ ক্ষেত্রে আমরা আরেকটা আধান যেটাকে আমরা বলছি Q0, এই Q0 আধানকে নিয়ে আসি, তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল কুলম্বীয় আকর্ষণ বলটা কত হবে? Fc = 1/4πε0 Q0 বাই এদের ডিস্টেন্স r² r ক্যাপ, এটা আমাদের কুলম্বীয় আকর্ষণ বল হয়। এখন যদি এই Q0টাকে আমি বলি 1 কুলম্ব, দেন এই Fc-কে আমরা বলবো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি EC = 1/4πε0 Q/r² r ক্যাপ। তাহলে এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যখন আমরা বলছি এটাকে আরেকভাবেও বলা যায়, আমরা এই Q0-র মানটাকে এতটাই ক্ষুদ্র নেব যে এই Q0-র যে তড়িৎ ক্ষেত্র তা কিউর তড়িৎ ক্ষেত্রের উপর কোনো প্রভাব বিস্তার করবে না, অর্থাৎ Q0-র জন্য এই কিউর কোনো পজিশনের চেঞ্জ হবে না। তাই আমরা এটাকে একটু অন্যভাবে ডিফাইন করি যে ইলেকট্রিক ফিল্ড EC = Fc/Q0 or limit Q0 tends to 0 Fc/Q0, এটাকে আমরা বলি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি EC। এখন আমরা যে চার্জটা তড়িৎ ক্ষেত্রে অন্য একটা চার্জকে নিয়ে আসি তাকে আমরা বলছি সোর্স চার্জ। যেমন এখানে কিউ চার্জের তড়িৎ ক্ষেত্রে আমরা Q0-কে নিয়ে এসেছি, তাহলে কিউটা হলো আমাদের সোর্স চার্জ, আর যে চার্জটাকে আমি নিয়ে আসলাম সেটাকে আমরা বলি টেস্ট চার্জ। যেমন এখানে লেখা আছে দ্য চার্জ জেনারেটিং দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ কল্ড সোর্স চার্জ অ্যান্ড দ্য চার্জ হুইচ এক্সপিরিয়েন্সেস দ্য ফিল্ড ইজ কল্ড টেস্ট চার্জ। আর বলছে কি প্র্যাকটিক্যালি টু কিপ দ্য সোর্স চার্জ আনডিস্টার্বড ডিউ টু দ্য ইলেকট্রিক ফিল্ড অফ টেস্ট চার্জ, দ্য টেস্ট চার্জ ইজ কেপ্ট ইনফাইনাইটলি স্মল। যেটা আমি একটু আগে তোমাদের বললাম যে টেস্ট চার্জটাকে অতিরিক্ত ক্ষুদ্র ধরা হবে, কারণ যাতে করে কিনা টেস্ট চার্জটা আমাদের সোর্স চার্জের ইলেকট্রিক ফিল্ডের উপর কোনো রকম প্রভাব বিস্তার না করতে পারে। এখন যদি আমরা একটা পজিটিভ কিউ চার্জ রাখি তাহলে এর তড়িৎ ক্ষেত্রে যদি আমি একটা অন্য পজিটিভ চার্জ আনি, স্বভাবতই এই পজিটিভ কিউ চার্জ কী করবে? তাকে রিপিল করবে। তাই ধনাত্মক আধানের জন্য আমাদের ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশান হয় সেটা রেডিয়ালি আউটওয়ার্ড হয়। আর সিমিলার ওয়েতে যদি একটা আমরা মাইনাস কিউ চার্জ রাখি, এর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি আমি একটা ধনাত্মক একক আধানকে নিয়ে আসি তাহলে এই ধনাত্মক একক আধানটা কী হবে? এই মাইনাস কিউ চার্জ দ্বারা আকর্ষিত হবে। তাহলে যদি আকর্ষণ হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে হবে? আমার রেডিয়ালি ইনওয়ার্ড হবে। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা আলোচনা করব বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু আ পয়েন্ট চার্জ। তাহলে হেডিং দিচ্ছি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু পয়েন্ট চার্জ। তাহলে আমরা কি করছি? প্রথমেই আগে একটা লাইন ড্র করে নিই।
ধরে নিচ্ছি এখানে আমাদের সোর্স চার্জটা আছে এবং সোর্স চার্জের ভ্যালু প্লাস কিউ, এর থেকে আর ডিস্টেন্স দূরে পি পয়েন্টে আমাদের কিউ জিরো টেস্ট চার্জ আছে। তাহলে কুলম্বের সূত্রানুযায়ী আমাদের এই প্লাস কিউ আর কিউ জিরোর মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা কাজ করবে সেটার মান হবে এফসি ইকুয়াল টু 1/4πε0 কিউ কিউ বাই আর স্কোয়ার আর ক্যাপ। এখন ইলেকট্রিক ফিল্ড মানে একক ধনাত্মক আধানের জন্য দ্যাট ইজ আমরা ইলেকট্রিক ফিল্ড এফ ইসি ইকুয়াল টু আমরা জানি এফসি বাই কিউ জিরো, কারণ আমাদের টেস্ট চার্জটা ইউনিট, তাই কিউ জিরো দিয়ে ডিভাইড করে দিতে হবে। সেটা আমরা পাচ্ছি 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার আর ক্যাপ। এটা আমাদের বিন্দু আধানের জন্য ইলেকট্রিক ফিল্ডের মান হবে। তাহলে আমরা এটাকে বক্স করছি ইসি ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার আর ক্যাপ। এইটা আমাদের বিন্দু আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড। এইবার আমরা সিস্টেম অফ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের মান বের করার চেষ্টা করব। যদি সিস্টেম অফ চার্জের কথা বলা হয়, আমরা সিস্টেম অফ চার্জের জন্য কুলম্ব ফোর্সের মান বের করেছিলাম সুপারপজিশন প্রিন্সিপাল থেকে, এবং এই সুপারপজিশন প্রিন্সিপাল আমাদের ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রেও প্রযোজ্য। মানে অনেকগুলি সোর্স চার্জের জন্য কোনো একটা বিন্দুতে যদি আমাকে ইলেকট্রিক ফিল্ডের মান বের করতে হয়, তাহলে কি করব, সেই বিন্দুতে আমরা একটা ইউনিট টেস্ট চার্জ রেখে দেবো। তাহলে এই ইউনিট টেস্ট চার্জের উপর প্রত্যেকটা আধান ইন্ডিভিজুয়ালি যে ফোর্স প্রয়োগ করবে সেগুলি প্রত্যেকটা আধানের ইলেকট্রিক ফিল্ড, এবং এই ইলেকট্রিক ফিল্ডগুলো যদি আমি ভেক্টর সাম করি তাহলে আমরা সিস্টেমের টোটাল ইলেকট্রিক ফিল্ডের মান দেখতে পাবো। যেমন তোমরা সিস্টেমে দেখতে পাচ্ছ যে আমাদের চার্জ আছে Q1 Q2 করে এনখানা চার্জ আছে, তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চার্জের জন্য আমাদের ইলেকট্রিক ফিল্ড E1 E2 E3 করে টোটাল EN হবে। তাহলে যেমন আমরা এখান থেকে EN এর ভ্যালু পেয়েছি E1 ইকুয়াল টু 1/4πε0 Q1/Q1p স্কোয়ার আর 1p ক্যাপ। একইভাবে E2 ভ্যালু পেয়েছি। এইভাবে E1 E2 E3 করে যদি প্রত্যেকটার ভ্যালুকে আমি যোগ করি তাহলে আমরা পাচ্ছি ER ইকুয়াল টু E1 প্লাস E2 প্লাস E3 ডট ডট EN। আর এটাকে যদি আমি সামেশনের মধ্যে লিখি তাহলে আমরা পেলাম ER ইকুয়াল টু 1/4πε0 I ইকুয়াল টু 1 to n QI আর IP স্কোয়ার আর IP ক্যাপ। এটা আমাদের বলছে টোটাল ফিল্ড ইজ দ্য ভেক্টর সাম অফ ইন্ডিভিজুয়াল চার্জেস। ঠিক আছে, এরপরে আমরা ইলেকট্রিক ফিল্ড লাইনের কনসেপ্ট সম্পর্কে জানব। ইলেকট্রিক ফিল্ড লাইনের কনসেপ্ট প্রথম আমাদের সামনে ইন্ট্রোডিউস করেন এই মানুষটি। ইনি হলেন ফেমাস সায়েন্টিস্ট মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে প্রথম আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইন্সের কনসেপ্ট দেন। তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন্স বিষয়বস্তুটা কি? ইলেকট্রিক ফিল্ড লাইন্স একটা কাল্পনিক রেখা, অর্থাৎ যদি কোনো একটা তড়িৎ ক্ষেত্রে একটা ধনাত্মক আধানকে ছেড়ে দেওয়া হয় তাহলে এই ধনাত্মক আধানটি যে পথ বরাবর গমন করে তাকে আমরা বলি ইলেকট্রিক ফিল্ড লাইন। এবং এই ইলেকট্রিক ফিল্ড লাইনের যে কোনো বিন্দুতে যদি আমরা একটা ট্যানজেন্ট আঁকি, মানে যদি আমি এখানে একটা ট্যানজেন্ট এঁকে দিই, এই ট্যানজেন্টের ডিরেকশন হবে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডিরেকশন বা ই এর ডিরেকশন। যেমন ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, যদি আমরা একটা পজিটিভ চার্জ রাখি তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো আমাদের রেডিয়ালি আউটওয়ার্ড হবে। যদি আমরা একটা নেগেটিভ চার্জকে রাখি তাহলে এরা রেডিয়ালি ইনওয়ার্ড হবে। যদি আমরা একটা ডাইপোল রাখি তাহলে কি দেখতে পাবো, ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো পজিটিভ চার্জ থেকে জেনারেট করে আমাদের নেগেটিভ চার্জে গিয়ে মিশছে। একইভাবে দুটো পজিটিভ চার্জকে যদি পাশাপাশি রাখি তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইনের চিত্রটা এরকম দেখতে হয়। আর নেগেটিভ চার্জকে রাখলে দেখতে পাচ্ছ তোমরা ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো ইনওয়ার্ড ভিতরে ঢুকছে, আর দুটো চার্জের মধ্যবর্তী এলাকায় আমাদের একটা ফাঁকা অঞ্চল তৈরি হয়েছে।
এরপরে এই ইলেকট্রিক ফিল্ড লাইন্সের আমরা কিছু বিশেষত্ব দেখব। কি বলছে? বলছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স অলওয়েজ বিগিন অন এ পজিটিভ চার্জ অ্যান্ড এন্ড অন এ নেগেটিভ চার্জ, সো দে ডু নট ফ্রম ক্লোজড কার্ভস। মানে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো আমাদের ধনাত্মক চার্জ থেকে শুরু হচ্ছে এবং ঋণাত্মক চার্জে মিশছে। এরা কখনোই বদ্ধ লুপ তৈরি করে না। বদ্ধ লুপ বলতে কি বোঝায়? বদ্ধ লুপ বলতে এরকম বোঝায় যে আমার একটা চার্জ আছে এরকম, ধরে নিলাম একটা পজিটিভ চার্জ, তাহলে পজিটিভ চার্জ থেকে রেডিয়ালি আউটওয়ার্ড আমার ফিল্ড বেরোলো, এবং যদি এই ফিল্ডটা একই পথ অতিক্রম করে এসে আমার এই পজিটিভ চার্জে এসেই শেষ হয়, তাহলে এটা আমাদের কি তৈরি হলো? একটা ক্লোজড লুপ তৈরি হলো। কিন্তু ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো কখনোই এই রকম ক্লোজড লুপ তৈরি করবে না। কি হবে? আমাদের একটা পজিটিভ আধান থাকবে আর একটা নেগেটিভ আধান থাকবে। যদি আমি পজিটিভ আধানটাকে আমি রেড দিয়ে করছি আর নেগেটিভ আধানটাকে আমরা সাপোজ এটাকে আমরা স্কাই ব্লু দিয়ে দেখাচ্ছি, তাহলে এইরকম একটা পজিটিভ আধান আছে আর এখানে আমার একটা নেগেটিভ আধান আছে। তাহলে ফিল্ড লাইন্সগুলো আমার এই পজিটিভ আধান থেকে জেনারেট করে নেগেটিভ আধানেই শেষ হবে। এরা কখনোই নিজেদের মধ্যে কোনো প্রকারের বদ্ধ লুপ তৈরি করবে না। তারপরে কি বলছে? দ্য নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স লিভিং দ্য পজিটিভ চার্জেস অর এন্টারিং ইনটু দ্য নেগেটিভ চার্জেস ইজ প্রপোর্শনাল টু দ্য ম্যাগনিটিউড অফ দ্য চার্জেস। মানে আধানের ম্যাগনিটিউড বা আধানের মান যত বেশি হবে, আধান থেকে নির্গত ইলেকট্রিক ফিল্ড লাইন্সের মানও তত বেশি হবে। আধানের মান যদি দ্বিগুণ হয়, নির্গত বা আধানের মধ্যে প্রবিষ্ট তড়িৎ বলরেখার মানও দ্বিগুণ হয়ে যাবে, মানে সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। দুটো ইলেকট্রিক ফিল্ড লাইন কখনোই পরস্পরকে ছেদ করবে না, এবং এই ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো ইউনিফর্ম হলে এদের মধ্যে সেপারেশনটা সবসময় সমান থাকবে এবং দুটো ফিল্ড লাইন পরস্পরের সাথে সমান্তরাল হবে। একটু আগে যে কথাটা বললাম, ইলেকট্রিক ফিল্ড লাইন্স নেভার ফর্ম আ ক্লোজ লুপ, মানে এরা কোনো ক্লোজ লুপ তৈরি করে না। বলছে ইফ দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ গিভেন ইন এ রিজিয়ন ইন স্পেস ইজ জিরো, ইলেকট্রিক ফিল্ড লাইন্স ডাজ নট এক্সিস্ট। মানে কোনো একটা নির্দিষ্ট স্পেসে যদি আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান যদি শূন্য হয়, তাহলে সেখানে আমাদের কোনো তড়িৎ বলরেখা আমরা পাবো না। এবং এই ফিল্ড লাইন্সের উপর যদি আমরা একটা ট্যানজেন্ট বা আমরা যদি একটা স্পর্শক টানি, এই স্পর্শকটা আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনকে নির্দেশ করে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এইবার একটা প্রশ্ন করা হয়েছে, বলছে ওয়াই ডোন্ট ইলেকট্রিক ফিল্ড লাইন্স ইন্টারসেক্ট। বলছে দুটো তড়িৎ বলরেখা পরস্পরকে কেন ছেদ করে না? দেখো, যদি দুটো তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করতো তাহলে কি হতো? ছেদ বিন্দু বরাবর ওই কার্ভের উপর আমরা দুখানা স্পর্শক পেতাম, মানে একই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের আমরা দুটো ডাইরেকশন পেতাম। তাহলে কি একই বিন্দুতে কোনো একটা ভেক্টরের দুটো ডাইরেকশন হতে পারে না? তাহলে ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর রাশি, তাহলে একই বিন্দুতে আমরা তার দুটো ডিরেকশন পাবো না। তাই জন্য দুটো তড়িৎ বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না। ঠিক আছে, এইবারের কনসেপ্ট আসছে ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্স কি বলছে? বলছে ইলেকট্রিক ফ্লাক্স ইজ দ্য মেজার অফ দ্য ফ্লো অফ ইলেকট্রিক ফিল্ড থ্রু আ গিভেন এরিয়া। ইলেকট্রিক ফ্লাক্স ইজ প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স গোয়িং থ্রু আ নর্মালি পারপেন্ডিকুলার সারফেস। মানে যদি কোনো একটা সারফেস আমরা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি, তাহলে ওই সারফেসের উপর লম্বভাবে যতগুলো তড়িৎ বলরেখা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে বেরিয়ে যাবে, সেটাকে আমরা বলবো ইলেকট্রিক ফ্লাক্স। তাহলে যদি আমরা একটা ক্ষুদ্র ক্ষেত্র ডিএস কল্পনা করি এবং ডিএস এর পারপেন্ডিকুলার ডিরেকশনটাকে আমরা যদি এন ক্যাপ বলি, তাহলে এরিয়া ভেক্টরটা আমাদের হয় ডেল্টা এস ইকুয়াল টু ডেল্টা এস এন ক্যাপ। এবং ইলেকট্রিক ফ্লাক্সকে আমরা ডিফাইন করব ডেল্টা ফাই দ্বারা। ডেল্টা ফাই হলো ওই ডেল্টা এস যে আমাদের ক্ষেত্রফলটা আছে তার সঙ্গে পারপেন্ডিকুলারলি কতগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন্স বেরোবে। যেমন তোমরা এই যে ডিএস ক্ষেত্রফল দেখছো, এর পারপেন্ডিকুলারলি আমাদের এই যে ইলেকট্রিক ফিল্ডগুলো বেরোচ্ছে, এইটাই আমাদের ইলেকট্রিক ফ্লাক্স। তাহলে এটাকে আমরা ডিফাইন করি ফ্লাক্স ডেল্টা ফাই ইকুয়াল টু ই ডট ডেল্টা এস। দ্যাট মিন্স টোটাল ফ্লাক্স ইকুয়াল টু ফাই ই ইন্টিগ্রেশন ডিএস।
ঠিক আছে। আর ফ্লাক্সের ইউনিট কি? নিউটন কুলম্ব ইনভার্স মিটার স্কোয়ার। আর টোটাল ফ্লাক্সকে আমরা সামেশন ই ডেল্টা এস দিয়ে লিখছি। এখন যদি এই সারফেসটা ইলেকট্রিক ফিল্ডের পারপেন্ডিকুলার না থেকে একটা ইলেকট্রিক ফিল্ডের সাথে থিটা অ্যাঙ্গেল করে থাকে, তাহলে আমরা ডেল্টা এইকে ডিফাইন করি ই ডট ডেল্টা এস বা ই ডেল্টা এস কস থিটা, যেটা তোমরা দেখতে পাচ্ছ ই ডিএস কস থিটা। থিটা কি? অ্যাঙ্গেল বিটুইন ই অ্যান্ড ডেল্টা এস। এর পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের একটা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বলে দিয়েছে, আর একটা 10 সেন্টিমিটার সারফেস বলে দিয়েছে, এটা আমার এক্স ওয়াই প্লেনের সাথে প্যারালাল রয়েছে, সরি আমার এখানে ওয়াইজেড প্লেনের প্যারালাল রয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদের ফ্লাক্সের মান কত হবে? ডেল্টা ফাই ইকুয়াল টু ই এ কস থিটা। তাহলে ফাই আমরা এখানে কস কত? 0 ডিগ্রি, তাহলে কস 0 মিনস 1। যদি আমরা ইলেকট্রিক ফিল্ড ইর সাথে এই 10 সেন্টিমিটারকে মিটারে নিয়ে গিয়ে গুণ করে দেই, তাহলে আমরা পাচ্ছি 30 নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব। এটা আমাদের ফ্লাক্সের মান হচ্ছে। এখন যদি সারফেসটা আমার ইলেকট্রিক ফিল্ডের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে cos 60 মান বসাবো। cos 60 মান বসালে cos 60 আমরা জানি হাফ, তাহলে আমাদের ফাই হয়ে যাচ্ছে 15 নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব। এটা আমরা পাচ্ছি। এর পরবর্তীতে আমরা চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু দেখব। যেমন আমরা চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য কুলম্ব ফোর্সের ভ্যালু দেখেছি। তাহলে কুলম্ব ফোর্সের যেখানে আমরা একটা Q0 টেস্ট চার্জ রেখেছি, সেখানে যদি আমরা একটা 1 কুলম্বের টেস্ট চার্জ রেখে দেই, তাহলেই আমরা ইলেকট্রিক ফিল্ডের মান পেয়ে যাব। তাহলে 1 কুলম্ব টেস্ট চার্জ রাখলে লাইন চার্জের জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড কত পাবো? লাইন চার্জের জন্য আমরা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু যেটা পাবো ইসি ইকুয়াল টু, যদি আমাদের এই ডিএল এর একইভাবে পজিশন ভেক্টরটাকে আমরা আর প্রাইম ধরছি, এদের মধ্যে ডিস্টেন্সটাকে আমি আর ধরছি, আর এখানটাকে যদি আমি R0 ভেক্টর ধরি, তাহলে এক্ষেত্রেই সেই একইভাবে আর ভেক্টর সমান সমান আমরা কত পাচ্ছি? R0 মাইনাস আর প্রাইম পাবো। তাহলে ইসিটা আমাদের কত হবে? ইসি আমাদের হবে 1/4 এপসাইলন 0 ইন্টিগ্রেশন ল্যামডা ডিএল বাই R0 মাইনাস আর প্রাইম তার হোল কিউব R0 ভেক্টর মাইনাস আর প্রাইম ভেক্টর। তাহলে এটা আমাদের লাইন চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের মান। এটাকে আমরা তাহলে বক্স করে দিলাম। এরপরে সারফেস চার্জের জন্য এই ডিএ সারফেসের পজিশন ভেক্টরটাকে একইভাবে আমরা বলছি আর প্রাইম। তাহলে ডিএ সারফেসের পজিশন ভেক্টরটাকে আমরা বলছি আর প্রাইম ভেক্টর। ডিএ টু টেস্ট চার্জে 1 কুলম্ব রাখা আছে, তাহলে এটা আমাদের আর ভেক্টর অ্যান্ড দিস ইজ আওয়ার R0 ভেক্টর। তাহলে এক্ষেত্রেও আমরা ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালুটা পাবো ইসি সমান সমান 1/4 এপসাইলন 0 সারফেস ইন্টিগ্রাল সিগমা ডিএস R0 মাইনাস আর প্রাইম ডিভাইডেড বাই R0 ভেক্টর মাইনাস আর প্রাইম ভেক্টরের কিউব। এইটা আমরা পাবো। এটা আমাদের সারফেস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য কোনো একটা বিন্দুতে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হবে। একইভাবে আমরা ভলিউম চার্জ ডেন্সিটির জন্য আমরা কোনো একটা বিন্দুতে যদি একটা ইউনিট পজিটিভ চার্জ রাখি, তার উপর ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আমরা বের করতে পারবো। যেমন ডিভির জন্য আমরা এর পজিশন ভেক্টরটাকে বলছি আর প্রাইম, এদের ডিস্টেন্সটাকে আমি বলছি আর ইউনিট চার্জের এই ডিস্টেন্সটা হচ্ছে আমার R0। তাহলে আমরা ইসিটা পাচ্ছি 1/4 এপসাইলন 0 ইন্টিগ্রেশন রো ডিভি R0 মাইনাস আর প্রাইম ডিভাইডেড বাই R0 মাইনাস আর প্রাইম তার হোল কিউব। এটাকেও আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম।
এর পরবর্তীতে আমরা ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট ডিভিশন সম্পর্কে দেখব। যদি ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট ডিভিশন দেখতে হয় তাহলে আমাকে প্রথমেই 3 ডাইমেনশনাল কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমকে ড্র করতে হবে। তাহলে আমি আগে একটা 3D কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমকে ড্র করে নিই। এইটা হলো আমাদের 3D কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে এই 3 ডাইমেনশনাল কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের সেন্টারে আমরা আমাদের সোর্স চার্জকে রাখছি। এই সোর্স চার্জের মানকে আমরা বলছি প্লাস কিউ, এবং পি পয়েন্টে আমরা একটা যার স্থানাঙ্ক আমরা ধরছি XYZ, সেখানে আমরা 1 কুলম্ব আমাদের টেস্ট চার্জকে রাখলাম। তাহলে এই সোর্স চার্জ থেকে টেস্ট চার্জের যে পজিশন ভেক্টর, এটাকে যদি আমরা আর ভেক্টর নাম দেই, তাহলে এই কিউ যদি পজিটিভ Q2, এই ডিস্টেন্সটাকে আমরা আর ভেক্টর নাম দিলাম, যেটা OP। তাহলে অরিজিনটা আমাদের O, দিস ইজ আওয়ার আর ভেক্টর। তাহলে আর ভেক্টর সমান সমান আমাদের কী হচ্ছে, আর ভেক্টর সমান সমান আমরা পাবো XI ক্যাপ প্লাস YJ ক্যাপ প্লাস ZK ক্যাপ। তাহলে A প্লাস কিউর জন্য P বিন্দুতে আমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে, দ্যাট ইজ E ভেক্টর ইকুয়াল টু 1/4πε0 Q বাই আর কিউব, আর ভেক্টর। এবার যদি আমি আর কিউব বলি, তাহলে মড আর আমাদের কত, মড আর আমরা জানি x² প্লাস y² প্লাস z² টু দি পাওয়ার হাফ। তাহলে এই ভ্যালুটাকে যদি আমি পুট করি, তাহলে আমরা পাচ্ছি 1/4πε0 Q x² প্লাস y² প্লাস z² হোল টু দি পাওয়ার 3/2। আর ভেক্টর হচ্ছে XI ক্যাপ প্লাস YJ ক্যাপ প্লাস ZK ক্যাপ। এখন XYZ অ্যাক্সিস বরাবর E এর কম্পোনেন্টগুলোকে যদি আমি নাম দেই EX, EY অ্যান্ড EZ, সো E ভেক্টরটাকে আমরা লিখতে পারবো EXI ক্যাপ প্লাস EYJ ক্যাপ প্লাস EZK ক্যাপ। তাহলে এখান থেকে আমরা EX, EY, EZ এর যে ভ্যালুগুলো পেলাম, সেগুলো বোথ সাইডে যদি আমি কম্পেয়ার করি, তাহলে যেটা পাবো সেটা আমরা একটা পেজ নিয়ে লিখে দিচ্ছি। তাহলে আমরা EX পাচ্ছি কত, তাহলে আমরা EX ভেক্টর পেলাম Q/4πε0 XI ক্যাপ বাই x² প্লাস y² প্লাস z² হোল টু দি পাওয়ার 3/2। EY ভেক্টরটাকে আমরা পাচ্ছি Q/4πε0 YJ ক্যাপ বাই x² প্লাস y² প্লাস z² হোল টু দি পাওয়ার 3/2। অ্যান্ড EZ ভেক্টরকে আমরা পাচ্ছি Q/4πε0 ZK ক্যাপ বাই x² প্লাস y² প্লাস z² হোল টু দি পাওয়ার 3/2। তাহলে এগুলোই হলো আমার XY এবং Z অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট। এরপরে আমরা তড়িৎ দ্বিমেরুর জন্য ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করব। তার আগে জানবো হোয়াট ইজ ডাইপোল। ডাইপোলের ডেফিনেশন কি বলছে, যে দুটো সেম ম্যাগনিটিউডের অথচ বিপরীতধর্মী আধানকে যদি একটা ক্ষুদ্র ডিস্টেন্স বরাবর রেখে দেওয়া হয়, তাহলে সিস্টেমটা একটা একক সিস্টেম হিসেবে কাজ করে, যেটাকে আমরা বলি ডাইপোল। এখানে আমরা একটা পজিটিভ কিউ আধান, একটা নেগেটিভ কিউ আধানকে 2a ডিস্টেন্স বরাবর রেখে দিয়েছি, এবং এই 2a ডিস্টেন্সের যে সেন্টার, এই সেন্টারটাকে বলে ডাইপোলের সেন্টার।
এখন এই ধনাত্মক আধান আর এই ডিস্টেন্সের যে প্রোডাক্ট সেটাকে আমরা নাম দিই ডি, ডি ইকুয়াল টু কিউ ইন্টু 2a, দিস ইজ কল্ড ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক। এটাকে আমরা দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট বলি। যেমন আমাদের জলের ক্ষেত্রে আমরা পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট পাই, এগুলোকে আমরা পোলার মলিকিউল বলে থাকি। ঠিক আছে, এখন এই ডাইপোল মোমেন্টের ডিরেকশন কোন দিকে হয় এটা আমাদের জানতে হবে। ডাইপোল মোমেন্টের ডিরেকশন মাথায় রাখতে হবে সবসময় ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে হয়। তার মানে ইলেকট্রিক ফিল্ড আমাদের পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে যায়, তাহলে ডাইপোল মোমেন্টের ডিরেকশন আমাদের সবসময় নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জের দিকে হবে, নেগেটিভ টু পজিটিভ। এটা হবে আমাদের ডি এর ডিরেকশন। এরপরে তড়িৎ দ্বিমেরুর উপর কোনো বিন্দুতে আমরা ক্ষেত্র প্রাবল্যের মান বের করব। প্রথমে আমরা অন দ্য অ্যাক্সিস মানে তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোনো বিন্দুতে আমরা ইলেকট্রিক ফিল্ডের মান বের করব। দেখো ছবিতে তোমাদের একটা ইলেকট্রিক ডাইপোল দেওয়া হয়েছে যেখানে প্লাস কিউ এবং মাইনাস কিউ আধান আছে যারা 2a সেপারেশনে রয়েছে, এবং এর থেকে কিছু দূরে অর্থাৎ ডাইপোলের মধ্যবিন্দু থেকে 8 ডিস্টেন্স দূরে পি বিন্দুতে আমাকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন নির্ণয় করতে হবে। এখন এই আধান দুটোকে আমি নাম দিয়ে দিচ্ছি। এই নেগেটিভ চার্জ যেখানে আছে সেই পয়েন্টটাকে আমি নাম দিচ্ছি এ, এই পয়েন্টটার নাম আমি দিলাম এ, আর পজিটিভ চার্জটা রাখা হয়েছে আমার বি পয়েন্টে। তাহলে এই এ চার্জের জন্য আমাদের যে ডাইপোলের ডিরেকশন হবে সেটা কোন দিকে হবে, সরি আমরা ওই পজিটিভ চার্জের ক্ষেত্রে বলি। পজিটিভ চার্জ যদি বলছি ই ওয়ানের ডিরেকশনটা কী হবে, ই ওয়ানটা হবে আমাদের 1/4πε0 কিউ বাই, দেখো এখানে এ প্লাস আর, তাহলে এ প্লাস আর ডিস্টেন্স যাচ্ছে, তাহলে এটা আমাদের হচ্ছে এ প্লাস আর তার হোল স্কোয়ার। ডাইরেকশনটা কোন দিকে, ডাইরেকশনটা আমাদের পিবি বরাবর। ইয়েস অর নো, নেগেটিভ চার্জ, তাহলে নেগেটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে, ইনওয়ার্ড, তাহলে এটা আমাদের ডিরেকশনটা হবে পিএ বরাবর। সিমিলার ওয়েতে E2 মানে বি পয়েন্টে যে প্লাস কিউ চার্জ আছে তার জন্য আমার পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে, দ্যাট ইজ E2। এই E2 ভেক্টরটা আমাদের হবে 1/4πε0 কিউ বাই, ডিস্টেন্সটা কত, টোটাল ডিস্টেন্স হচ্ছে এই যে পি বিন্দু, এই যে আর এর থেকে আমাদের এই মিড পয়েন্ট টু বি এর ডিস্টেন্স বাদ পড়বে, তাহলে এ ডিস্টেন্স আর এর থেকে বাদ পড়বে, তাহলে আর মাইনাস এ তার হোল স্কোয়ার, আর মাইনাস এ তার হোল স্কোয়ার। এর ডিরেকশনটা কোন দেবে, পজিটিভ চার্জ, তাহলে এর ডিরেকশন হবে আমাদের বিপি বরাবর, বিপি ডিরেকশন বরাবর আমরা এর ডাইরেকশনটা পাবো। তাহলে পি বিন্দুতে টোটাল ক্ষেত্র প্রাবল্য কত হবে, টোটাল ক্ষেত্র প্রাবল্য ই হবে আমাদের E2 মাইনাস E1। এটা যদি আমরা করি তাহলে আমরা কত পাচ্ছি, 1/4πε0, এটা আমাদের কমন, কিউ কমন চলে যাবে, ভিতরে পড়ে থাকছে 1/r মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 1/r প্লাস এ তার হোল স্কোয়ার। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে ইর ভ্যালু আমরা পেয়ে যাব Q/4πε0 4
আর এ ইন্টু বাই আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার। এখন কিউ ইন্টু টু একে আমরা কি বলবো? কিউ ইন্টু টু এ হচ্ছে আমাদের ডাইপোল মোমেন্ট, কিউ ইন্টু টু এ এটা আমাদের ডাইপোল মোমেন্ট ডি। তাহলে কিউ ইন্টু টু এ যদি আমি ডাইপোল মোমেন্ট ডি দিয়ে রিপ্লেস করি তাহলে আমরা কি পাবো? টু আর ডি বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার। এটা আমরা পাচ্ছি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান ই। এখন আমরা একটা অ্যাপ্রক্সিমেশন করছি। অ্যাপ্রক্সিমেশনটা কি? যদি এই আর ডিস্টেন্সটা এর থেকে অনেক বড় হয় তাহলে আমরা কি পাবো? যদি এই আর ডিস্টেন্সটা আমাদের এই এর থেকে অনেক বড় হয় তাহলে আমরা পেয়ে যাব ই ভেক্টর ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন 0 2p বাই আর কিউব। এটা আমরা পাবো। এইটা হবে আমাদের যদি আরটা এর থেকে অনেক বেশি হয় তখন। এরপরে আমরা ডাইপোলের অক্ষের সাথে লম্বভাবে কোনো একটা বিন্দু অবস্থান করছে, সেই বিন্দুতে আমরা ইলেকট্রিক ফিল্ডের মানটাকে বের করার চেষ্টা করব। যেমন তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, পি ডাইপোল আমাদের 2a লেন্থের ডাইপোল আছে, যার চার্জ হচ্ছে প্লাস কিউ এবং মাইনাস কিউ। এদের মিড পয়েন্ট থেকে একটা সার্টেন ডিস্টেন্স আর উপরে আমরা পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা বের করতে চাইছি। তাহলে ডাইপোলের পজিশনগুলোকে আমি একটা নাম দিয়ে দিচ্ছি। যদি আমরা নামটা দেই তাহলে এই পজিটিভ চার্জ যেটা আছে, পজিটিভ চার্জটাকে আমরা নাম দিলাম বি, আর নেগেটিভ চার্জটা আমার এতে আছে, আর আমার এই পি পয়েন্টে ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমাদের এই ই ওয়ানটা কোন ডাইরেকশন বরাবর যাবে? ই ওয়ানটা আমার বিপি বরাবর হবে। তার মানে বি বিন্দুতে পজিটিভ চার্জের জন্য আমি ইলেকট্রিক ফিল্ডটাকে ধরছি E1। তাহলে E1 ভ্যালু আমাদের কত হচ্ছে? 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই বিপি স্কোয়ার। ডাইরেকশনটা আমাদের পি কিউ ডাইরেকশন বরাবর হবে। এখানে যদি আমি ডাইরেকশনটা কিউ বলি, আর তাহলে ডাইরেকশনটা আমাদের হবে পি কিউ ডিরেকশন বরাবর। সিমিলার ওয়েতে এ বিন্দুতে আমাদের নেগেটিভ চার্জ আছে, তার জন্য আমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে? 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই আমাদের এপি স্কোয়ার, ডিস্টেন্সটা এপি, তাহলে এপি তার হোল স্কোয়ার। এবার এক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড হবে নেগেটিভ চার্জ, তাহলে ইনওয়ার্ড হবে, তাহলে আমার পি এ ডাইরেকশন বরাবর ইলেকট্রিক ফিল্ডটা কাজ করবে। তাহলে দ্যাট ইজ ডাইরেকশনটা হবে আমাদের পি এ বরাবর। ঠিক, এখন এদের যে লব্ধি ভেক্টর E1 আর E2 যে লব্ধি ভেক্টর, সেটা আমাদের এই এ বি এর প্যারালাল ডিরেকশনে কাজ করবে। এবং এই লব্ধিটা যদি আমাদের আলফা কোণ করে, ইলেকট্রিক ফিল্ডগুলোর সাথে আমাদের এরকম আলফা যদি অ্যাঙ্গেল করে, তাহলে আমরা টোটাল লব্ধি ইকে কী লিখতে পারি? ইকে আমরা লিখতে পারি 2E1 cos আলফা। ওয়াই? যেহেতু আমাদের এক্ষেত্রে E1 এবং E2 সেম। কেন? এই যে বিপি ডিস্টেন্স বলো আর এপি ডিস্টেন্স বলো, ডিস্টেন্স দুটো তো সেম, তাহলে ডিস্টেন্স সেম হওয়ার কারণে E1 ইকুয়াল টু আমাদের E2 হবে। এখন এই কজ আলফার মান কত হবে? তাহলে
এই কোণ যদি আলফা হয় দেন আমাদের এই অ্যাঙ্গেলটা আলফা, এটা আমাদের এ। তাহলে কজ আলফা সমান সমান আমরা পাবো এ বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ছবি থেকে আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। যেহেতু এই আরটা আমাদের পারপেন্ডিকুলার, এটা আমাদের বেস, তাহলে হাইপোটেনাস হয় কত, রুট ওভার আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে কজ আলফার ভ্যালু আমি পাচ্ছি এ বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এখানে যদি এই ভ্যালুটা বসাই, দ্যাট ইজ 2e1, কজ আলফার ভ্যালু বসাচ্ছি এ বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এই E1 এর ভ্যালু যদি বসাই, তাহলে এই যে এপি আর আমাদের বিপি এদের মানটা কত, এদের মানটাও তো আমাদের আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, তাই না? তাহলে এই ভ্যালুটা যদি আমি বসিয়ে দেই, তাহলে আমাদের যে মানটা পাচ্ছি আমরা সেটা পাবো 2/4πε0 E1 means Q into Q by R square plus X square into A divided by root over R square plus A square, সরি এটা X নয়, এটা A। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা যেটা পাচ্ছি, অ্যান্ড উই নো 2qa মিনস P, এটা হলো P ডাইপোল মোমেন্ট, ডিভাইডেড বাই 4πε0 আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে তড়িৎ দ্বিমেরুতে অক্ষের মধ্যবিন্দু থেকে একটা সার্টেন উচ্চতায় কোনো বিন্দুতে যদি আমাকে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বের করতে বলে, তাহলে আমরা এই ইলেকট্রিক ফিল্ড ইর ভ্যালুটা কত পেলাম, 1/4πε0 দ্বিমেরু ভ্রামক ডাইপোল মোমেন্ট ডি ইন্টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, যেখানে ডি কি, ডি হলো আমাদের কিউ ইন্টু 2a, এটা আমাদের ডাইপোল মোমেন্ট। তাহলে তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বের করলাম, এবং তড়িৎ দ্বিমেরুর অক্ষের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে কোনো একটা বিন্দুর উপর আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বের করলাম। এখন আমরা একটা অ্যাপ্রক্সিমেশন করতে পারি, যদি সরি এটা আমাদের আমি তো এ ধরেছিলাম, এখানে এক্স লেখা হয়ে গেছে, এটা হবে আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এখন যদি আমরা আরটাকে মাচ গ্রেটার দ্যান এ বলি, তাহলে এক্ষেত্রে আমার ইর ভ্যালু কত আসছে, ইর ভ্যালু এক্ষেত্রে আমাদের আসবে 1/4πε0 ডি বাই আর কিউব। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী দিন আমরা এই ইলেকট্রিক ফিল্ডের আরও বিভিন্ন চার্জ কনফিগারেশনের জন্য ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুগুলো কেমন হবে সেটা দেখব, এবং ইলেকট্রিক ফিল্ড সংক্রান্ত কিছু প্রবলেম করব।